কাল মামলাটা ইতি ঘটতে চলেছে, কিন্তু এই হলফনামা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আরও মামলাটা দীর্ঘ থেকে দীর্ঘতর করা। এই যে কপিল সিব্বাল কিন্তু মামলাটাকে একদম এক কথায় বলা যায় গুবলেট তৈরি করে দিচ্ছে। ওর এই শুনানির জন্যই কিন্তু আরও সরকারকে ভৎসিত হতে হবে। সংসদীয় গণতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় তার যা ইচ্ছে তাই করবে, সেটা রাজ্য সরকারি কর্মচারীরা মেনে নেবে। সেটা যদি এই যে যারা বড় বড় আইনজীবী ব্যারিস্টার সহযোগ করেছে, আমরা বলবো তারা মূর্খের স্বর্গে বাস করছে। গত সপ্তাহে আমরা ডিএ মামলা সুপ্রিম কোর্টে একেবারে যে ম্যারাথন শুনানি দেখলাম, টানা 4 দিন। এরপরেও একেবারে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ডিএ মামলার আবারও শুনানি রয়েছে। ঠিক তার মধ্যেই এই যে 4 দিনের পর থেকে এবং আগামীকাল ডিএ মামলার শুনানি মঙ্গলবার, তার মধ্যেই রাজ্যের পক্ষ থেকে আবারও একটি হলফনামা জারি করা হয়েছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে। যেই হলফনামায় বলা রয়েছে যে জুন 2006 থেকে জানুয়ারি 2009 পর্যন্ত পশ্চিমবঙ্গে সমস্ত ডিএ প্রদান করা হয়েছে। যেটা কর্মচারীদের দাবি যে বকেয়া রয়েছে, সেই কোনো বকেয়া নেই। কি বলবেন, আপনারা তো একেবারে ডিএ মামলাটা করেছিলেন, এই হলফনামা কতটা সুপ্রিম কোর্ট গ্রাহ্য করতে পারে আপনাদের মতে? দেখুন, হলফনামা যাই দিক না কেন, আদেশনামা অর্থাৎ অর্ডার কথা বলবে। আমরা তো সব অর্ডার এখানে সাবমিট করেছি, আমাদের হাতেও সেগুলো, অর্থাৎ আমাদের আইনজীবীর হাতেও আছে। দেখুন, ডিএ কথাটার অর্থ কী? ডিয়ারনেস অ্যালাউন্স, অর্থাৎ মহার্ঘ ভাতা। এই যে জিনিসপত্রের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আমাদের যে বেতনের ইরোশন হয়, অর্থাৎ বেতন কমে যায়, সেটাকেই পরিপূরণ করার জন্য এই মহার্ঘ ভাতা। আমরা পঞ্চম বেতন কমিশনের ডিএ নিয়ে মামলা করেছিলাম। আমাদের পঞ্চম বেতন কমিশন এন্ড 1/1/16 সেখানে কেন্দ্রীয় সরকারের 125% ডিএ, আমাদের 75% ডিএ। দিল্লি চেন্নাইতে যারা ছিল তাদেরও 125% ডিএ। অর্থাৎ এই যে ডিএ যেটা হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে, তার যে উদাহরণ উইথ অর্ডার অনুসারে আমরা সেটা সর্বোচ্চ আদালতে জমা দিয়েছি। এটা কন্টিনিউয়াসলি চলেছে, অর্থাৎ ট্রাইব্যুনালেও আছে, উচ্চ আদালতেও আছে এবং সর্বোচ্চ আদালতে আছে। তারা সেটা আগে ব্যক্ত করুক। সেটা না করে যতই হলফনামা দেওয়ার একটা মূল উদ্দেশ্য আমরা ভেবেছিলাম যে আগামী কাল মামলাটা ইতি ঘটতে চলেছে, কিন্তু এই হলফনামা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আরও মামলাটা দীর্ঘ থেকে দীর্ঘতর করার। দেখুন, একটা কথা বলে রাখছি, এই যে কপিল সিব্বাল কিন্তু মামলাটাকে একদম এক কথায় বলা যায় গুবলেট তৈরি করে দিচ্ছে। ওর এই শুনানির জন্যই কিন্তু আরও সরকারকে ভৎসিত হতে হবে। আপনি দেখে রাখবেন, আগামীকাল এই কপিল সিব্বাল আরও ভর্ষিত হবে। অর্থাৎ রাজ্য সরকার ভেবেছে যে এটাকে দীর্ঘ থেকে দীর্ঘতর করলে পরে কর্মচারী সমাজের যারা মামলাকারী সংগঠন তারা বোধহয় পিছিয়ে আসবে। এই বার্তাটি ভুল। এবং আরও একটা কথা বলি, এই গত যে বৃহস্পতিবার বলেছিল যে চেন্নাইতে যে ডিএটা দেওয়া হয় তামিলনাড়ুর অর্ডার অনুযায়ী, এই হলফনামাতেও তাই বলা রয়েছে। তো এবার আপনাকে আমি অর্ডারটা দিয়ে দেব, সেখানে পেস্ট করবেন, যেখানে বলছি দেখুন আমরা 75-এ এসে ঠেকে গেছি, দিল্লি চেন্নাই সেই সময় 1/1/16 125, এবং কেন্দ্রীয় সরকারের যে অটোনোমাস বডিগুলো আছে বা সরকারি স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, সেই সময় সঙ্গে সঙ্গে তাদের ফিক্সেশন হয় না। ফিক্সেশন না হলে কি হবে, ওই যে পুরনো রেটের যে ডিএটা 125%, সেটা তো পাচ্ছেই। পরবর্তীকালে যে 2% ডিএ হয়েছে 1/7/2016, ওখান থেকে ডিএ শুরু হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সপ্তম বেতন কমিশনের।
1/7/2016 যে 2% অ্যাজ পার সিপিআই অনুসারে হয়েছে, সেটা প্রিভিয়াস মানে বিগত যে বেতন কমিশনের যে মানে বেতন সেই ভিত্তিতে হয়েছে 7%। তাহলে 125-এর সঙ্গে 7% যোগ করলে কত হচ্ছে? 32। ওই যে অটোনোমাস বডি বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কুল কলেজ তারা কিন্তু 132 পেয়েছে। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। দিল্লি চেন্নাইতে যে কর্মরত আমাদের রাজ্যের কর্মচারীরা 132% পেয়েছে। কেন পেল? ওখানে খরচ বেশি, এমনটা তুলে ধরা হচ্ছে। খরচ বেশি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে পেয়েছে। খরচ বেশি, এটা এখানে উচ্চ আদালতে এই প্রশ্নটা করেছিল, একই উত্তর দিয়েছিল যে দিল্লি চেন্নাইতে খরচ বেশি। মাননীয় শেখর ববি সরাফ, দেবাশিস করগুপ্তর বেঞ্চের যে দ্বিতীয় মাননীয় জাজ ছিলেন শেখর ববি সরাফ, মাননীয় কিশোর দত্তকে প্রশ্ন করেছিলেন, আপনারা বলছেন দিল্লি এবং চেন্নাইতে খরচ বেশি, সেটা কি সার্ভে করেছেন? আপনারা মুখে বলবেন আর আমরা সেটা মেনে নেব? আপনারা 7 দিন সময় দিলাম, আপনারা সার্ভে রিপোর্ট দেখাবেন যে দিল্লি চেন্নাইতে যেহেতু খরচ বেশি তাই তাদের দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে কথাটা লিখতে পারবেন না, অন্য কোনো ভাতা লিখতে হবে। পারেনি, তারা পারেনি, চেয়েছিল পারেনি। তাহলে খরচ বেশি বললেই হলো? খরচ যখন ওখানে বেশি, আমাদের রাজ্যে অনেক জিনিসপত্রের দাম আছে যেগুলো ওই দিল্লি চেন্নাইতে খুব বেশি। তাহলে আরে বাবা, এটা তো গড় হয়, দিল্লিতে বেশি, কলকাতায় কম, কলকাতায় বেশি, ম্যাড্রাসে বা চেন্নাইতে কম, এই ধরনের গড় করেই তো ডিএটা তৈরি হয়। এবং তামিলনাড়ু সরকার, দেখুন একটা কথা আমি আরও একটা বলছি, যেটা এই অর্ডারটাও আমি আপনাকে দেব, যে 10/683 10/11/94 সালে বামফ্রন্ট সরকার একটা অর্ডার বার করেছিল। সেখানে বাংলা তর্জমা করলে হয় যে নিউ দিল্লিতে কর্মরত এই রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পায়, তাহলে চেন্নাইতে যে ইউথ হোস্টেলগুলো আছে তাদেরকেও এই কেন্দ্রীয় হারে ডিএর আওতায় আনা হলো। বললে হবে কি? তো অর্ডার আছে, তো মুখে বললেই হয়ে যাবে? অর্ডার আছে তো, অর্ডার আমি আপনাকে দিয়ে দেবো। এখানে বলেছে দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি পোস্টেড অ্যাট নিউ দিল্লি হ্যাভ বিন অ্যালাউড দ্য ডিএ এইচআরএ সিটি, শুধু ডিএ না, ডিএ এইচআরএ সিটি কম্পালসারি অ্যালাউন্স অ্যাট দ্য রেট স্যাংশন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। পরিষ্কার লেখা আছে দিল্লিতে যারা পাবে। এবং এ কোশ্চেন হ্যাজ বিন রেইজড, কোশ্চেন উঠেছে, whether similar benefit can be extended to the state government employees posted at Madras। সেই সময় মাদ্রাস ছিল, চেন্নাই ছিল না, বর্তমানে চেন্নাই তাদেরও এফেক্ট দিয়েছে 1/11/94 সাল থেকে, অর্থাৎ তারাও পাচ্ছে। আর সেটাকেই বলছে আরে তামিলনাড়ু রেটে পাচ্ছে মানে কি? তামিলনাড়ু তো আবার সেন্ট্রাল রেটে পাচ্ছে, তামিলনাড়ুও তো সেন্ট্রাল রেটে পাচ্ছে, তারও অর্ডার আছে আমাদের কাছে, সেটাও দিয়ে দেব। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা সবসময় অর্ডার বেসিস যে শুনানি হয়েছে, দেখুন 1, 2, 3, 4, 6টা রায় আমরা পেয়েছি, ট্রাইব্যুনাল থেকে 2, উচ্চ আদালত থেকে 4। সেখানেও তো বড় বড় মানে কিশোর দত্ত মানে শুনানিতে সারাটা মানে প্রত্যেকটা কিশোর দত্ত ছিল, ট্রাইব্যুনালে গিয়েও কিশোর দত্ত সওয়াল জবাব করেছে, সেখানে তো তার যুক্তিযুক্ত ব্যাখ্যা দিতে পারেনি, তার জন্যই তো আমরা কেন্দ্রীয় হারে পেয়েছি। আমরা দেখতে চাই কতদিন এই ডিএ মামলাটাকে তারা দীর্ঘ থেকে দীর্ঘতর করছে চাইছে, আমরা কিন্তু লড়ে যাব, এইটুক কর্মচারী সমাজকে বার্তা দিয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে হলফনামা একেবারে রাজ্যের পক্ষ থেকে জারি করা হয়েছে, এই হলফনামাতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি একেবারে উল্লেখ করা হয়েছে যে রোপা 2009 অধিকার ডিএ, যেটা স্ট্যাটিস্টিক ডাইনামিক নয়। ডিএ কি স্ট্যাটিস্টিক ডাইনামিক নয়? ডাইনামিক নয়, আমি তো এর আগেই তো বললাম। দেখুন ডিএ কথাটা ডিয়ারনেস অ্যালাউন্স, অর্থাৎ মহার্ঘ ভাতা। মাননীয় হরিশ ট্যান্ডন মহাশয় বলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে
থেকে এই ডিএ কনসেপ্টটা এসেছিল কেন জানেন তো? ধরুন আমি তো সেক্রেটারিয়েটে কর্মরত ছিলাম, একটা সেক্রেটারিয়েটে নীতি নির্ধারণ করা হয়। এখন এই যে নীতি নির্ধারণ করা হয় সেটা ইমপ্লিমেন্ট করে সরকারি কর্মচারীরা, যে কোনো জায়গায় সরকারি কর্মচারীরা। এখন সরকারি কর্মচারীদের যদি দিনের পর দিন এই যে বেতনটা কমতে থাকে জিনিসপত্র বৃদ্ধির জন্য, তাহলে তাদের কি হয়? মাথায় একটা চাপ পড়ে। কারণ তারা তো একটা হয়তো ধরুন লোন নিয়ে একটা ফ্ল্যাট কিনেছে বা একটা জায়গা কিনেছে, একটা ছোট স্কুটি কিনেছে, তাদের তো সেগুলো তো মাস গেলে তো তাদের ইনস্টলমেন্ট দিতে হয়। এখন আমি যদি একটা ফ্ল্যাট কিনি এবং সেই ফ্ল্যাটে যদি 20,000 টাকা ইনস্টলমেন্ট হয়, আমার কি হবে? যে পরের মাসে আমার কাছে তো টাকা নেই। এদিকে আমাদের সরকারি এমন একটা কাজ দিয়েছে না, সেই কাজটা আমি একটা ভুল করে ফেললাম। আর যে ভুল করলাম, মাথায় চাপ আসছে তো, যে ভুল করলাম, সরকারের কোটি কোটি টাকা একদম নষ্ট হয়ে গেল। অর্থাৎ সেই কারণেই যাতে কর্মচারীরা সুস্থ মস্তিষ্কে কাজ করতে পারে, তার জন্য তাদের বেতন যাতে কোনোভাবে কমে না যায়। বছরে 3% ডিএ, 3% ইনক্রিমেন্ট দিয়ে বেতন বৃদ্ধি হয়। কেন? ওই একই অল ইন্ডিয়া, মানে দেখা যাচ্ছে যে এই 3% বেতন বৃদ্ধি না করলে তাদের বেতনটা সমতা আসবে না। কিন্তু তারপরে যে ডিএটা এই যে এইচআরে আছে, এইচআর এটা কমিয়ে দিয়েছে 3%। ডিএ পৌনঃপুনিক আমাকে জানুয়ারিতে দিলে পর পাবো। এখন জানুয়ারির ডিএটা যদি 12 মাস পরে দেয় এবং 12 মাস যদি আমাদের বকেয়া রেখে দেয়, অর্থাৎ মেরে দেয়, সরকার তার তহবিল বৃদ্ধি করে, তাহলে আমরা দুর্বল হব না? ডিএ সরকারকে দিতে হবে অবশ্যই ডাইনামিক, অর্থাৎ মহার্ঘ ভাতা। মাননীয় হরিশ ট্যান্ডন কেন ডিএ দেওয়া হয়, ডিএর কনসেপ্টটা কি, সেটাও ব্যাখ্যা করেছে। ওখানে ব্যাখ্যা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কেন ডিএ, ওখানে একটা কমিটি হয়েছিল, কমিটি সিদ্ধান্ত নিয়েছে কর্মচারী সমাজকে কাজের সময় যদি তার মস্তিষ্ক স্থির না থাকে, তাহলে সরকারের কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাবে। তাই এই ডিএটা দিতে হবে এবং সেই সময় নাম করা হয়েছে মাগ্গি ভাতা বা মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স। কিন্তু ডিএর ভবিষ্যতের সাথে কোনো যোগ নেই, সেটা ওরা বলবে, এটা স্বাভাবিকভাবেই বলবে। যে সত্যি কথা বলতে কি, সরকার মনে করছে সরকার বোকামি করছে। এই যে বড় বড় ব্যারিস্টার আইনজীবী যে সকল কথাগুলো বলে 25% দিতে বলেছিল, দেখুন সরকারের অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্য যে এবারের ভোটটা যাতে উতরে যায়, ও পারবে না জিততে। তাহলে 25% যদি ডিএটা সরকারি কর্মচারীদের দিয়ে দিত, তাহলে কি হতো, অন্তত পরবর্তীকালে যে আরও 75% বাকি থাকতো, সেটার শুনানি হয়ে যাওয়ার পরে সেটা ইমপ্লিমেন্ট করতে করতে হয়তো এবার ভোটটা পেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু সেটাও করলো না। অর্থাৎ দেখুন 26,000 শিক্ষক শিক্ষিকা তারা চাকরি করতে করতে বেকার হয়ে গেছে, একটা চাপ আছে। সামগ্রিকভাবে কর্মচারী সমাজ, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ দিয়ে পাচ্ছে না, তার একটা চাপ আছে। 32,000 প্রাইমারি শিক্ষক কি হবে আমিও জানি না, আপনিও জানেন না। সেটা যদি এরকম একটা 26,000-এর মতো দুর্ঘটনার খবর আমরা শুনতে পাই, তাহলে তো আরও বিপদ। তাহলে 25% দিলে সামগ্রিকভাবে কর্মচারী সমাজ কিছুটা সন্তুষ্ট হতো। যারা অবসরপ্রাপ্ত কর্মচারী তারা কিছুটা সুরাহা পেত। তারা তো এই ডিএ মামলা শেষ হতে হতে বহু কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী তারা চলে গেছে। এর যে অভিশাপ মুখ্যমন্ত্রীকে কিন্তু বহন করে চলতেই হবে। স্যার একেবারেই শেষ প্রশ্ন, এই যে ডিএ নিয়ে এত বছর ধরে মামলা চলছে, যে ডিএ দেওয়া হয় রাজ্য সরকারি কর্মচারীদের, সেটা তো কোনো একটা নির্দিষ্ট সূচকের ওপর ভিত্তি করে দেওয়া হয়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য আবারও যে হলফনামা, সেই হলফনামা বলছে যে ডিএ নির্ধারণের কোনো নির্দিষ্ট সূচক নেই, সেটা রাজ্যের আর্থিক ক্ষমতা এবং রাজস্ব নীতির ওপর নির্ভর করে হবে। তাহলে
প্রশ্নটা তো থেকে যাচ্ছে যে ডিএ কোন সূচকের ওপর ভিত্তি করে কর্মচারীদের দেওয়া হবে? অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে ডিএটা দেওয়া হয় তার প্রমাণটা আমি দিয়ে দিচ্ছি। আমরা প্রমাণটা দিয়ে দিচ্ছি যে পঞ্চম বেতন কমিশনের যে ডিএটা একদম শেষে এসে 125% দিয়েছে, 125% 1/1/19 দিয়েছে, 1/1/20 বেতন কমিশন করেছে। এবার বেতন কমিশনের যে বেতনটা বৃদ্ধি হবে কিসের ভিত্তিতে হয়? অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে হয়। কেন্দ্রীয় সরকারও অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা মানে বেতনটা বৃদ্ধি করে। কেন্দ্রীয় সরকারের সর্বনিম্ন বেতন ছিল 7,000 টাকা, তাতে তারা প্রথম তাদের হয়েছে তারা 2.57 গুণিতক ওই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস 2.57 গুণিতক বেতন বৃদ্ধি করেছে, তাতে তাদের হয়েছে 18,000 টাকা। আমাদের 1 নম্বর বেতন ছিল 6,600 টাকা। ঠিক সেম এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারেই 2.57 গুণিতক বেতন বৃদ্ধি হয়েছে, তাই আমাদের হয়েছে 17,000 টাকা। ঠিক এর আগে চতুর্থ বেতন কমিশনে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বেতন বৃদ্ধি হয়েছিল 1.86 গুণিতক, হ্যাঁ আমাদেরও কিন্তু 1.86 গুণিতক বেতন বৃদ্ধি হয়েছিল। এবং আমি আপনাকে আজ বলে রাখছি, এখন সেন্ট্রাল গভর্নমেন্টের 55% ডিএ 1/7/2025 আরও 3% ডিএ হতে চলেছে। 55 সঙ্গে 3 58%। আমি আবারও বলছি আমাদের এখন 18, এই 58% যতদিন না কমপ্লিট হতো, মাননীয় মুখ্যমন্ত্রী তো নির্দিষ্ট নিয়ম মানছে না, কিন্তু ওখানে এসে নিয়মটা মানতে হবে। ওখানে কিন্তু 58%ই তাকে করতে হবে। অর্থাৎ যখনই এবার 58% বেতন যোগে যখন কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের বেতন হবে, ঠিক সেম আমাদের হয়তো সেটা গিয়ে চলে যাবে 30-এ, কিন্তু ওই কেন্দ্রীয় সরকার যে গুণিতক বেতন বৃদ্ধি করবে আমাদেরও ওই 58% ডিএ হবে, তারপরে সেই গুণিতকই বেতন বৃদ্ধি হবে। এটা আমি বলে নিলাম। অর্থাৎ তাহলে আমরা বারংবার বলছি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ হয়, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস অনুসারে বেতন বৃদ্ধি হয়। এর অন্যথা কিচ্ছুভাবে করতে পারে না। অত সোজা ব্যাপার না। সংসদীয় গণতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় তার যা ইচ্ছে তাই করবে, সেটা রাজ্য সরকারি কর্মচারীরা মেনে নেবে। সেটা যদি এই যে যারা বড় বড় আইনজীবী ব্যারিস্টার সহজ জবাব করেছে, আমরা বলবো তারা মূর্খের স্বর্গে বাস করছে।